ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। ছোট্ট পরিসরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলছেন নূর। পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে তদন্ত কমিশন, হাসিনা মঈনসহ পলাতকদের জিজ্ঞাসাবাদই বড় চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো, স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলছেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে, সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমিনুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার ভেতরে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন। আমিনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থভাবে গড়ে ওঠে, সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে ওঠে। আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে। এ সময় অভিভাবকদের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আমাদের সন্তানরা যাতে কখনো কোনো অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখুন। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সন্তানরা কিভাবে পরিপূর্ণ একটি মানবিক সন্তান ও সুসন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। ছোট্ট পরিসরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলছেন নূর। জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তবে ছোট পরিসরে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে। নূর বলেন, জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত বলে আমরা মনে করি, তবে ছোট পরিসরে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। কেননা জন্ম নিবন্ধনের মতো সেবা মানুষ পাচ্ছে না। একজন আমলা আর কতটুকুই করতে পারে। অন্তত সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলাগুলোর নির্বাচন আগে হতে পারে। তিনি বলেন, দুটো বিষয় কেন্দ্রিক আলোচনা করেছে। সংকটকালীন তারা দায়িত্ব নিয়েছেন। তাদের পারফরমেন্সের উপরে জাতির আগামী ভবিষ্যৎ নির্ভর করবে। আমরা আগামী নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি কেমন, কি কাজ করছে, বিশেষ করে অনেকদিন ধরেই প্রবাসীরা ভোট দেওয়ার অধিকার চাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, তাই তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে কমিশন কি কাজ করছে, এটা আদৌ সম্ভব কিনা ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেই আলোচনা হয়েছে। কমিশন বলেছে তারা চেষ্টা করছে। নুরুল হক নূর আরও বলেন, নির্বাচনের জন্য একটা দক্ষ প্রশাসন দরকার। গত 16 বছরের যে প্রশাসন কারচুপির নির্বাচন করেছে, তাদের দ্বারা কি করে সুষ্ঠু নির্বাচন সম্ভব? আগে বলতো আওয়ামী চেতনার উদ্বুদ্ধ, এখন কেউ বলছে গণ অধিকার পরিষদের লোক, কেউ বলে বিএনপির লোক, কেউ বলে জামায়াতের লোক, আবার কেউ বলে আমরা ছাত্রদের প্রতিনিধি। কাজেই এখানকার প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে, তাহলে তো নির্বাচনে এর প্রভাব পড়বে। তাই পরিষ্কারভাবে আমরা বলেছি, নির্বাচনে যে দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা সহ অন্যান্যরা, তারা যদি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকে, সেটা যেন কমিশন আগেভাবেই নিশ্চিত করেন। বিতর্কিত নির্বাচনে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্র যে ব্যবস্থা নেবে তা রাষ্ট্র নেবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, তাদের অনেকে বহাল তবিয়তে আছে, অনেকেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে, অনেক কিন্তু তলে তলে সুযোগও দেওয়া হচ্ছে। কাজেই সে থাকে কে থাকে তারা তা বুঝে না। কাজে কে থাকে সে থাকে তারা তো বুঝবে না। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি, তারা যেন নির্বাচনের দায়িত্ব না থাকে। দলগুলোর পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে কিংবা রাজনৈতিক অঙ্গনেও এই আলোচনা হয়েছে যে স্থানীয় নির্বাচনগুলো আগে হওয়ার কথা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন প্রতিষ্ঠান, তারা কারো নির্দেশনায় নির্বাচন করবে না। তবে যেহেতু সংকটকালীন দায়িত্ব নিয়েছে একটা অর্থবহ নির্বাচনের জন্য, সেখানে রাজনৈতিক ঐকমত্য জরুরি। প্রধান উপদেষ্টা সম্ভাব্য যেটা দিয়েছেন সেটাকে সামনে রেখেই তারা একটা প্রস্তুতি নিচ্ছেন। ঐকমত্য যদি স্থানীয় নির্বাচন নিয়ে তৈরি হয়, তাহলে তারা বিবেচনা করবেন। পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে তদন্ত কমিশন, হাসিনা মঈনসহ পলাতকদের জিজ্ঞাসাবাদই বড় চ্যালেঞ্জ। পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে তদন্ত কমিশন। ইতিহাসে নৃশংসতম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্তারিত জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান
জেনারেল মোয়েন ইউ আহমেদ সহ পলাতক অনেককেই জিজ্ঞাসাবাদ করা খুবই প্রয়োজন, কিন্তু তাদের সহজেই পাওয়া যাচ্ছে না। এই কারণে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস বা হাইকমিশনের সহায়তা চাওয়া হয়েছে। পলাতকদের জিজ্ঞাসাবাদ করাই এখন বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিলখানা হত্যাকাণ্ড সংক্রান্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলমা ফজলুর রহমান। তিনি বলেন, তদন্ত কাজের অংশ হিসেবে সেনা আইন ভঙ্গের বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে কমিশন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য এই পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি জোরালোভাবে খতিয়ে দেখছেন তারা। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানা ইতিহাসের অন্যতম হত্যাকাণ্ড শহীদ হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ঘটনার ১৫ বছর পেরিয়ে যাওয়ার পর এখন পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে। ২৪শে ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলমা ফজলুর রহমানকে প্রধান করে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। ৭ সদস্যের এই কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। ৬০ দিনের বেশি অতিবাহিত হলেও তদন্তে তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ নাও হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের প্রধান আলমা ফজলুর রহমান। তদন্তের অগ্রগতির বিষয়ে কমিশন প্রধান জানান, সহযোগিতা চেয়ে বেশ কয়েকটি দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন যেন দেশের বাইরে যেতে না পারে সেই জন্য ওইসব ব্যক্তির তথ্য দেওয়া হয়েছে সরকারকে। আর এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে ৩৭ জনের। এর মধ্যে ৩ জন লেফটেন্যান্ট জেনারেল, ২ জন মেজর জেনারেল, ৫ জন ব্রিগেডিয়ার জেনারেল ও ৫ জন কর্নেল রয়েছেন। তাদের মধ্যে অনেকেই অবসরে চলে গেছেন। সবশেষ বুধবার বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলের সাক্ষ্য নিয়ে গেছেন। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের ফিরিয়ে আনতে কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে সহযোগিতা যোগাযোগ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আমাদের আরও অনেকের সঙ্গেই কথা বলা প্রয়োজন। এজন্য ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তির উপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে জানা হয়েছে। কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। কারো কারো বিরুদ্ধে বিদেশে গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের সংখ্যাই বা কত, এই বিষয়ে প্রশ্নের জবাব দেননি ফজলুর রহমান। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাদের নাম বলতে পারছি না। কমিশন প্রধান বলেন, ১৬ বছরের পুরনো ঘটনার রহস্য উদ্ঘাটন কিছুটা জটিল হলেও তারা সত্য উদ্ঘাটনে বদ্ধপরিকর। তবে সেক্ষেত্রে কমিশনের জন্য বেঁধে দেওয়া ৯০ দিনের চেয়ে একটু বাড়তি সময় প্রয়োজন হতে পারে। কমিশনের প্রধান ও বিডিআরের সাবেক মহাপরিচালক আলমা ফজলুর রহমান আরও জানান, কমিশন ৫টি কর্মপরিধি ঠিক করেছে। এর মধ্যে আছে পিলখানা সংঘটিত ঘটনার স্বরূপ উদ্ঘাটন, এছাড়া ঘটনাকালীন সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংগঠনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী, ইন্ধনদাতা এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাধের বিষয়সহ দেশি ও বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান বা বিভাগ, সংগঠন ইত্যাদি চিহ্নিতকরণ বিষয় রয়েছে। হত্যাকাণ্ড সহ সংগঠিত অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করছি। হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তদের দায় বা অপরাধ অক্ষুণ্ণ রেখে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এমন প্রকৃত অপরাধীদের তদন্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। তদন্তের চ্যালেঞ্জ উল্লেখ করে ফজলুর রহমান বলেন, এরই মধ্যে অনেক সাক্ষী এবং ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট অনেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, পলাতক আছেন এবং বিদেশে পালিয়ে আছেন কিংবা বিদেশে অবস্থান করছেন। তাদের সাক্ষ্য গ্রহণ কঠিন হয়ে পড়বে বা বিলম্বিত হবে এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে এমন ধারণা করা যায়। এছাড়া সময়ের পরিবর্তনে বা বিবর্তনে অনেক সাক্ষীর পক্ষে সঠিক তারিখ, সময় ও ঘটনা অনেক বিষয় স্মরণ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, তদন্তের ক্ষেত্রে বেঁচে ফিরে আসা ব্যক্তি, সামরিক বাহিনী, র্যাব ও পুলিশের দায়িত্বশীল ব্যক্তি, ডিজিএফআই, এনএসআই, হুকুমদাতা, সামরিক অপারেশনে বাধাদানকারী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা, বিদেশি সংশ্লিষ্টতা এবং একই সঙ্গে সেনা আইন ভঙ্গের বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে কমিশন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।